নমস্কার, আমরা ফেরারি মুন পিওর সোল। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আবির্ভাব। আজকের গল্প শুরু হবার আগে একটি ছোট্ট সতর্কবার্তা। আজকের গল্পে কিছু তন্ত্রঘটিত দৃশ্যের বর্ণনা আছে, যা লেখক কেবল লেখার আনন্দেই লিখে গেছে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1854 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। তিনি শিক্ষকতার পাশাপাশি লিখে গেছেন অসংখ্য উপন্যাস এবং ছোট গল্প। 21 বছরের তার সাহিত্য জীবনে তার লেখা কিছু উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, চাঁদের পাহাড় ও আরণ্যক। তার সৃষ্টি করা এই তারানাথ তান্ত্রিক চরিত্র বাঙালি পাঠককুলের মনে এক অনন্য জায়গা করে তুলেছে। আজকের গল্পের গল্প পাঠে সমন, তারানাথের চরিত্রে সুবর্ণ, অন্যান্য চরিত্রে অমিতাভ, মৌমিতা, সায়র এবং বিতান। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আবির্ভাব। শুনতে থাকুন। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের পর মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, দেখাই তো নেই বহুকাল। কি ব্যাপার বলো তো? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠতে যাব, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না এলেও মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অনন্ত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার ইচ্ছা দুজনেরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম, অতিরিক্ত সত্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গি মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব নয়, বা কোনো কালে ছিল না। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকেই এই বিষয়ে কিছু অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে স্বাভাবিকই ছিল। কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য আদৌ প্রস্তুত ছিলাম না। আমি বললাম, জ্যোতিষী মশায়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত, বুঝলে? প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবারই।
এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ও ঢের শুনেছি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানা পরোটা ও আলু ভাজা দিয়ে গেল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকা বাবু, লেশের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কালই এনে দেব ঠিক। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা, তুই গিয়ে বরং 2টো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে আমার দিকে চেয়ে বলল, ছেলে পিলের সামনে সেসব গল্প আর বলা যায় না। নাও, চাটা বরং খেয়ে নাও। বলি, পরোটা খানা? আবার পরোটা কেন? না না, থাক, কি তোমার এখন খাওয়ার সময় কেমন? ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো, যাও। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করলো, বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবারে গল্প করেছিলাম না, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। জোর কদমে গরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে? ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার 2টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, যা দেখেইছি। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক সব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈব ঔষধি মাদুলি বিক্রেতাও দেখলুম, সাধু বেশি ভিক্ষুকও দেখলুম। তবে সত্যিকারের সাধু একটাও দেখলাম না এই জীবনে। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। তখন শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি পৌর সাধু দেখি একটা পুটলি বগলে করে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন যে কথাটি পাগলিও বলেছিল। ওই চোকরা, সাধু বাবু বললেই হওয়া যায় না রে। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা।
মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না আর। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবাণী গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক। নানান ক্রিয়াকলাপও নাকি তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান করে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো ওই নির্জন নদীর তীরের জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়েই যা দেখলাম, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সেই মেয়েটি এলো বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমার টের পেয়ে যাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলাম। তারপর দিন রাত্রে আমি ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রে সে মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালেই রইলাম দাঁড়িয়ে। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম বরং। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে, তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে, সেটা না শাড়ি, না ঘাগড়া, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক না কেন, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবঝাভাবে আমার মনের মধ্যে উদয় হবার সঙ্গে সঙ্গেই মনে কেমন একটা ভয় হলো।
সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না, নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিন এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর না করডামার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে শান্তি সস্তায়ন করার জন্যে। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে আর একটি রাত্রিও বাইরে কাটাতে পারবেন না। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণত সাঁওতাল বা বিহারি মেয়ে সে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অত্যন্ত ধরনের অতি চমৎকার এবং দামি বরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি, দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল আমার অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। কিন্তু নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি যে। কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই আমি। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন খুনাক করেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই নাকি? তার নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানো সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। কি কুক্ষানে যে গেছিলাম তা কি আর তখন বুঝেছিলাম? যাক ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডানেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো। তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়ি ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন ছিল। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ। তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতকীর্তভাবে আমি একবারের জন্য কিচ্ছু টের পাইনি। অথচ আগেই বলেছি
আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারও আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা পর্যন্ত নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে যেন অস্বাভাবিক ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মদমধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ্য আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞান বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বাতাসে বাইরে সারা রাত পড়ে থাকায় দারুণ গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। কে ওই মেয়েটি? কি করি বা অমন নিঃশব্দে অতকীর্তে ওখানে এলো? এই তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি, অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করার সারা দিন আমার খুঁজল না। বিকেলের দিকে আবার সাধু বাবাজি কারোয়াল জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্যে লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্যে জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ন দিয়েছে। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? এমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে চোকরা, এ পথে নামলেই নামা যায় না বাপু। এ বড় কঠিন পথ। সেই দিন রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধ হয় তারই সেবা সন্তে এবং দয়ার সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ? এবার তো বাঁচতেই না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমন্ডির আসনে কি জন্যে গিয়েছিলে সেদিন রাতে? আমি তো পুরো অবাক। কি করে জানলেন উনি? আমি তো কোনো কথাই বলিনি তাকে। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অস্থিত মেয়েটির সঙ্গে নিশ্চয় সাধুর ফিরে এসে দেখা হয়েছে।
সেই বলেছে সব সাধুকে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপ, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমাদের জ্ঞান। তোমাদের দেখে আমার দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু তখন হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে ওইসব কথা, নইলে আর জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। তবে কি জানো তো, আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তারপর তিনি পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি, দিনরাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। মিছে বসে থাকার, মন্দিরের ওই প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আজ্ঞে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমে এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে এত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে তুমি, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল, কুকুর কিংবা গোকড়ো সাপকে ভয় করে, ও ঠিক সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে অন্য একদিন বলবো তোমায়। তা কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চগণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণীর উপসিদ টানে যে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। তিনি বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা কেমন শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন,
তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কুলার্ণব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম শাখার নাম হলো বুদ্ধামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার চোখ গিয়ে পড়ল বুদ্ধামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। বুদ্ধামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কঙ্কাবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো, কেউ আবার মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্মও নেই। কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। বুদ্ধামরে এই সাধনার ব্যাপারেই বলে দেওয়া আছে। বুদ্ধামরের প্রথম শ্লোকই হল অখ্যাত সংপ্রখ্যামি যোগিনী সাধনত্তম সবার্থ সাধনং নাম দেহনং সর্বসিদ্ধিদম অধিগুজ্জা মহাবিদ্যা দেবনামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকমই একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমি নাছোড়বন্দা হয়ে পড়লাম। মন্ত্র নেই। সাধুজি বললেন, তবে কঙ্কাবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই না পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালী নিযোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারিনি। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনে। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অতিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন, আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি দেখেছিলেন? তারপর আমার টাইফয়েড জ্বর হয়,
কেন বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকব? হয়তো চোখের ধাঁধা। আর সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর বলি শোনো, ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম। আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাসও গেল দেখতে দেখতে, কিন্তু কিছুই দেখি না। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে বলে মনে হয় না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই রকম ভাবেই নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের কাঠ আর সমিত দিয়ে বালির উপর হোম করে মধুসুন্দরী দেবীর মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। আমি বললাম, কিছু দেখলেন? কাকশ পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল করল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগড়ি তেমনই এ সাধু। তন্ত্র সব বাজে, খানিকটাই হিপনোটিজম জানে। তবে এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে 1/2 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি। তখনও হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর আর একটা বলছি, মন দিয়ে শোন। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ডে 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বা পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফলই আছে। তারপরই যেন আমার মনে হলো, আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় যেন তখন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো।
আবার অজ্ঞান হয়ে যাব নাকি। ভয়ও হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগে তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই মুহূর্তে পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই, আর যাই হোক। মেয়েটি দেখি আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটা অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে আর সুস্থ শরীরে। বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না আমি। কি রকম দেখলেন? কেমন চেহারা? ভারী উপসী যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আসে। উদ্যত ভানু প্রতিকাশা বিদ্যুৎ পুঞ্জ নিবাসতে, নীলম্বর পরিধানা মদবিহবল্লোচনা, নানান লঙ্কার শোভাড্ডা কস্তুরী গন্ধমোদিতা, কোমলাঙ্গিং স্মেরমুখীং বিনতুঙ্গ পয়োধরাম, কোমলাঙ্গিং স্মেরমুখীং বিনতুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোন কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোক পাবার মতো হয়েছে, তো কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম নয়। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয়। ওই যে বলেছে মদ বিহবল্লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাহনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। রজনী গাছ শুকিয়ে হলুদ হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুপারে শালবন পাতা ছড়িয়ে দিচ্ছে। বাতাস যেন বন্ধ হয়ে এলো। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয়ও হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক কেমন। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, আবার মিথ্যেবাদী না হয় পাগল ভাববে তো। হয়তো দেখো ভাবছো এতক্ষণে। তুমি কেন, আমার স্ত্রীও আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো।
আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিচ্ছু ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার খোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্যে সময় স্থির হয়ে নিশোচল হয়ে থেমে থাকবে বরাকর নদীর তীরের বন প্রাঙ্গণে। তবে একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে আর আমায় তাদের বাঁকা বাংলায় বললে, জেলে ওই মরে যাও, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন ভাবে করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখল মন্যমতিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন ললজিহা, করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী দেবীর মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবীরাগ যতই করুক সে করাসিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ প্রতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথাও গেল মিশিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্মণে সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতে বিনা দ্বিধায় বিনা অনুসূচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো তখন। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বলল, ভয় কিসের? বললুম, ভয় কই, তুমি রাগ করেছই বা কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার পড়ে গেল। শিউরে উঠলাম। পিশাচি বলল, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। আর জোর করে বললুম, দেবী তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না দয়া করে। আমায় বড় ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে তুমি? কেন? দয়া করো দেবী, দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম। তখন আবার যে দেবী, সে দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে
বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটল গরম শরীরে, মুখের ভাব আরো কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী, দয়া করে তোমার মূর্তি দেখাও। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই। হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মতি ভুলে গেলাম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহর নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে আর কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম। তারপর মধুসুন্দরী দেবী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে দাঁড়িয়ে এক হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা ও মঞ্চ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী। দেবী বটে, আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? সে আমি বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকান নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমায় এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় আবার চট, গায়ে খড়ি উঠছে। এই অবস্থায় নাকি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য সে কি টানাটানি নাকি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই। সত্যি আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা আমায় হয়তো আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। আমি বললাম, কিরকম? দেবীকে বললাম, আমি এই নদীর তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি এসে বললেন, যেতে হবে। এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনোই দেখা হবে না।
আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন, এই জন্যেই হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা নাকি? মারা যাব যে শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকার কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানবী হয়ে, এদিকে আবার স্বৈরশৌর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী। তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত ধরে। এক সময় ভ্রম হতো তিনি সত্যই মানবী হবেন। তবে বিদায় নিয়ে যাবার সেই রাতটিতে বললেন, নদী তীরে এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সম্ভব নয় ভোলা। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বদ্ধহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল তো আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চায়। তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না। সে আমার প্রেমের মূল্য দিবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারি না। কি না কি ঠিক ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজনই বা আমাদের ডাকে, কজন বিশ্বাস করে? সুখী ভেবো না আমাকে। আমি বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনি দিতে পারি না। মধ্যে তো দিন কত উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় এরকম। সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তেও কখনো হয়নি, কিন্তু ওতেও কি আর আনন্দ দেয় জীবনে? হ্যাঁ,
তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাবার জন্য উঠল। আমিও বের হয়ে ধর্মতলার মোড়ে এলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলে ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি, কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তার নাই বা বললাম। আপনারা এতক্ষণ শুনলেন তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব। আজকের গল্প পাঠে শ্রমণ, তারানাথের চরিত্রে সুবর্ণ, সাধুর চরিত্রে অমিতাভ, মধুসুন্দরী দেবীর চরিত্রে মৌমিতা, চারি ও সাঁওতাল মেয়ের চরিত্রে বিতান এবং জনৈক গ্রামবাসীর চরিত্রে সায়ক। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে সায়ক, প্রচ্ছদ নির্মাণে রিভু, ভিএফএক্সে রণজয়, সমগ্র নির্দেশনায় সায়ক ও মৌমিতা, বিশেষ সহযোগিতায় বুবাই। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এবং ফেরারি মন আ পিওর সোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।